গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল অফ ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্সে ক্লাস নাম্বার 4, চতুর্থ ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। তো এখানে আমরা মিক্সড জিকে প্র্যাকটিস করব। আচ্ছা, আমাদের যে ক্লাস রুটিন পাচ্ছ জানুয়ারি মাসের 2025 সালের প্রথম মাস, এখানে যে ক্লাস রুটিন আছে সকাল 7:30 থেকে আমার ক্লাস দ্য ওয়ে অফ সলিউশনে তোমরা পাচ্ছ, এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া রয়েছে। প্রত্যেকে তোমরা রুটিনটা নোট করতে পারো। আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে প্রোভাইড করা হয়, এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপ, যে অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারছো। আচ্ছা, আমাদের বর্তমানে যে সমস্ত ব্যাচগুলো অ্যাভেলেবেল আছে: ফাউন্ডেশন 4.0 কম্বো ব্যাচ, এসএসসি রেলের প্র্যাকটিস ব্যাচ, রেলের ফাউন্ডেশন 2 ফ্ল্যাগশিপ ডেসক্রিপটিভ ব্যাচ, NMGNM ফাউন্ডেশন 2.0, এছাড়াও আছে NMGNM ফাউন্ডেশন তো বলা হয়েছে, WBP কেপির প্র্যাকটিস ব্যাচ রয়েছে। গত মাসের 23 তারিখ থেকে শুরু হয়েছে এই ক্লাস, মানে WBP কেপি প্র্যাকটিস ব্যাচটি। যদি কেউ প্রস্তুতি নিতে চাও আমাদের সঙ্গে, অবশ্যই যুক্ত হতে পারো। প্রচুর অপশান রয়েছে তোমাদের হাতে, যার যে টার্গেট আছে, যে পরীক্ষাকে টার্গেট করে আগাচ্ছ, যদি মনে হয় আমাদের সঙ্গে প্রস্তুতি নেবে, অবশ্যই নিতে পারো। চলো আমরা আজকের এমসিকিউ প্র্যাকটিস শুরু করি। প্রথম প্রশ্ন, বলো প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমা অন্তর সময়ের পার্থক্য কত হয়? তো পৃথিবীটাকে কিভাবে ভাগ করা হয়েছে? ধরো এটা পৃথিবী, দেখবে এইভাবে একটা রেখা টানা হয়েছে, এইভাবে একটা রেখা টানা হয়েছে। এগুলো সব কাল্পনিক রেখা, ঠিক আছে? এগুলো যে এমন নয় যে রেখা টেনে দেওয়া হয়েছে, কাল্পনিক রেখা। এগুলোকে বলা হয় কি? অক্ষরেখা, ঠিক আছে? এটা ধরো নর্থ পোল, এটা সাউথ পোল, আর এইগুলো আছে, এইগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। তো এই যে দ্রাঘিমা রেখা, একটা দ্রাঘিমা রেখাতে আর একটা দ্রাঘিমা রেখার মধ্যে টোটাল দ্রাঘিমা রেখা 180 ডিগ্রি ধরা হয়। 1 2 3 4 করে 180 সারা পৃথিবী জুড়ে আছে, বেষ্টন করে আছে, একটা কাল্পনিক রেখা কল্পনা করা হয়। তো সেই দ্রাঘিমা রেখা, একটা দ্রাঘিমা রেখা বা 1 ডিগ্রি পার্থক্য হলে সময়ের পার্থক্য হয় কত মিনিট? দ্রাঘিমা রেখার জন্য আমরা দেখব যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট, ঠিক আছে? বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, তাদের একটা প্রমাণ দ্রাঘিমা রেখা আছে। ভারতের একটা প্রমাণ দ্রাঘিমা রেখা রয়েছে কোথায়? এলাহাবাদ, তাই তো? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তো এই দুটো দেশ, বাংলাদেশ এবং আমাদের, সময়ের পার্থক্য দেখবে আধ ঘন্টা 30 মিনিট আছে। যদিও বাংলাদেশ পার করে আবার কিন্তু ভারত, তাই তো? বাংলাদেশটা ভারতের ভিতরে, কিন্তু তাদের যে দ্রাঘিমা রেখা, আমাদের যে প্রমাণ দ্রাঘিমা রেখা ধরা হয়, তাদের বাংলাদেশের প্রমাণ দ্রাঘিমা রেখা আমাদের দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য 30 মিনিটের আছে। ওকে, অর্থাৎ কত ডিগ্রির পার্থক্য এই টাইম দেখলে বোঝা যাবে। 4 মিনিট যদি হয়, 4 7 28, 7.5 ডিগ্রির পার্থক্য আছে দুটো দেশের প্রমাণ দ্রাঘিমা রেখার, ঠিক আছে? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালে। এটা কত তারিখে হয়? অনেক সময় এইভাবে প্রশ্ন করা হয়, খুব ইম্পর্টেন্ট জায়গা। এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড মানে যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসে, সহজ, তোমরা প্রত্যেকে পারবে আশা করি। তারপরেও এইভাবে যদি প্রশ্ন দেয়, অনেকে সালটা মনে আছে, 1919 সাল, পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে একটা হত্যাকাণ্ড হয়েছিল মাইকেল জেনারেল ডায়ারের নেতৃত্বে। সাধারণ মানুষের উপর ইংরেজরা গুলিবর্ষণ করে, একটা সমবেত সভায় বহু মানুষ মারা যায়। সেটা ছিল 1919 সালের 13ই এপ্রিল। অপশন ডি এখানে সঠিক উত্তর হবে। রাওলাট আইনের প্রতিবাদে সাধারণ মানুষ সমবেত হয়েছিল। কুখ্যাত রাওলাট আইন, যেটাকে কালা আইনও বলা হয়, ব্ল্যাক বিল বলা হয়। কোন পরিকল্পনাকালে ICDS প্রকল্প চালু হয়? ICDS, যেটাকে আমরা অঙ্গনওয়াড়ি বলছি, ICDS এর ফুল ফর্ম কি? ICDS সুপারভাইজার নিয়োগ হচ্ছে
নিয়োগ হচ্ছে, এখনো প্রসেসিং চলছে, যার শুধু মেয়েদের জন্য প্রযোজ্য এটা। তো আইসিডিএস ওয়ার্কার আছে, হেল্পার আছে, আইসিডিএস সুপারভাইজার রয়েছে, অনেক ধরনের পোস্ট আছে। তো এই আইসিডিএস একটা প্রকল্প যেটা বাচ্চাদের শিক্ষার উপরে কাজ করে। শুধু শিক্ষা নয়, শিশু শিক্ষার থেকে বড় কথা এখানে শিশুদের পুষ্টি, নিউট্রিশন, ঠিক আছে। এই আইসিডিএস ওয়ার্কারদের কাছে সমস্ত যে যে এলাকায় কাজ করে ডেটা থাকে, ঠিক আছে, যে কত বছর থেকে কত বছরের বাচ্চা কটা আছে, পাশাপাশি তাদের হাইট কত, ওয়েট কত, বয়সের সাপেক্ষে হাইট ওয়েটটা কীরকম আছে, সঠিক আছে কি, কোনো রকম ডিস্টার্ব আছে, এই সমস্ত বিষয় কিন্তু এই আইসিডিএস প্রজেক্টের মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে। যাই হোক, তো এই আইসিডিএস প্রকল্প যেটি ভারতবর্ষের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলাকালীন শুরু হয়েছিল। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এর সালটা কত? 1974 থেকে 1978। এই পরিকল্পনাটি এক বছর কম হয়, 1977 সালে মোরারজি দেশাই যখন প্রধানমন্ত্রী হচ্ছে, পরের বছরে এই পরিকল্পনা স্টপ করে দেওয়া হয়েছিল। তখন আবার তাদের পরিকল্পনা জনতা প্ল্যান বা রোলিং প্ল্যান বা বহুদা পরিকল্পনা এটা চালু হয় 78 থেকে 80, 2 বছর পরে আবার 79-তে জনতা সরকার পড়ে যাচ্ছে, আবার কংগ্রেস সরকার আসে, আবার 1980 থেকে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়। তো আইসিডিএস কথার অর্থ কি? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। এখানে চাইল্ডদের ডেভেলপমেন্ট ব্যাপারটা কিন্তু অনেকভাবে দেখা হয়, ঠিক আছে। এই স্কিম যেটা লঞ্চ হয়েছিল 2 অক্টোবর কি? মহাত্মা গান্ধীর জন্মদিন 1975 সালে, যেটা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভিতরে পড়ছে তো নাকি। 75, 74 থেকে 78 মানে কি 5th 5 ইয়ার প্ল্যানের ভিতরে এটা থাকছে। কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট আছে, নোট করবে। পরবর্তী প্রশ্ন, সড়ক-ই-আজম। এই সড়ক-ই-আজমটা কি? তৈরি করেন কোন সম্রাট? কলকাতা টু দিল্লি কানেকশন। সড়ক-ই-আজম যেটাকে বলা হয় জিটি রোড, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, তাই তো, এটাই কিন্তু সড়ক-ই-আজম। এটিকে তৈরি করেছিলেন শেরশাহ। শেরশাহ কোন বংশের রাজা ছিল? সুরি সাম্রাজ্য। আমরা জানি মোগল সম্রাট হুমায়ুনকে পরপর 2 বছর দুটো যুদ্ধে পরাজিত করে, একটা চৌসাদ যুদ্ধ 1539 আর 1540 সালে কনজ বা বিলগ্রামের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করছে শেরশাহ এবং নিজের একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে, সেটাকে বলা হয় সুরি সাম্রাজ্য, শেরশাহ সুর। তার প্রকৃত নাম কি ছিল? শেরশাহের প্রকৃত নাম, এটা পরীক্ষায় আসে, শেরশাহের প্রকৃত নাম ফরিদ খাঁ সুর, এটাও মনে রাখবে। শেরশাহ তার রাজত্বকাল বা শাসনকাল যদি আমরা দেখি খুব অল্প কয়েক বছর। ফরিদ খাঁ সুর, এই সুর থেকে সুরি সাম্রাজ্য ধরা হয়। তার শাসনকাল বলতে পারবে কোন সাল থেকে কোন সাল? তার শাসনকাল ছিল 1540 থেকে 1545, মাত্র 5 বছর। 5 বছর তার শাসনকাল ছিল এবং সেখানে তাই অনেক কিছু করেছেন। তার সময়ে ডাক ব্যবস্থা একটা ব্যাপার ছিল, কবুলিয়ত, পাট্টা প্রথা, ঠিক আছে, জমি দেওয়া নেওয়া, এই সমস্ত ব্যাপার, কবুলিয়ত পাট্টা প্রথা শেরশাহ চালু করেন। পাশাপাশি দাগ হুলিয়া, যেটা আলাউদ্দিন খলজি চালু করেছিল, তার সময়ে ছিল দাগ হুলিয়া প্রথা। সড়ক-ই-আজম তৈরি করেন। তো শেরশাহ তিনি একটা কামান ফেটে মারা যান, বলা হচ্ছে তার নিজস্ব এলাকায় আর কি, মানে নিজের অস্ত্রাগারে এরকম একটা ঘটনা রয়েছে, বিস্ফোরণে মারা যাচ্ছেন এবং তার সমাধি রয়েছে বিহারের সাসারামে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, গীত গোবিন্দ এর রচয়িতা জয়দেব, এটা আমরা জানি। তিনি বাংলার কোন রাজার সভাকবি ছিলেন? গীত গোবিন্দ একটা সংস্কৃত কাব্যগ্রন্থ, যা রচনা করেছেন কবি জয়দেব। এটাও পরীক্ষায় প্রশ্ন আসে যে গীত গোবিন্দ কে রচনা করেছে বা জয়দেবের রচনা নিম্নের কোনটি? গীত গোবিন্দ। তো এই গীত গোবিন্দ কোন ভাষায় লেখা হয়েছিল? সংস্কৃত ভাষায় লেখা একটি কাব্য। তো এই জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন? রামপাল, বল্লাল সেন, লক্ষণ সেন নাকি ধর্মপাল?
সঠিক উত্তর কোনটি হবে বলো, প্রত্যেকে অ্যান্সার করো। তো গীত গোবিন্দ যেটি জয়দেব রচনা করেছেন, তিনি বাংলার গৌড়ের রাজা সেন বংশীয় লক্ষণ সেনের সভাকবি ছিলেন। ঠিক আছে, অপশন সি যারা করেছো তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। পরবর্তী কোশ্চেন, বিক্রমশিলা বিহার কে প্রতিষ্ঠা করেন? এটা কোথায় আছে? বিহারে আছে। বিক্রমশিলা বিহার বিহারে আছে বর্তমানে আর কি। এটি কে প্রতিষ্ঠা করেন? কোন পাল রাজা এটা প্রতিষ্ঠা করেন? মহিপাল 1, সূর্যপাল, ধর্মপাল, দেবপাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটি পরীক্ষায় বহুবার এসছে। আরেকটা কোশ্চেন আছে যেটা হচ্ছে সোমপুর বিহার। এই সোমপুর বিহার এটাও কে প্রতিষ্ঠা করে? এটাও পরীক্ষা আছে। বিক্রমশিলা বিহার ধর্মপাল প্রতিষ্ঠা করে, সোমপুর বিহার এটাও ধর্মপাল প্রতিষ্ঠা করে, এটাও একই অ্যান্সার হবে। বিক্রমশীল উপাধি নেন কে? ধর্মপাল। মাঝে মধ্যে প্রশ্ন আসে যে বিক্রমশীল উপাধি কে নিয়েছিলেন, সেটাও কিন্তু ধর্মপাল হবে। বিক্রমশীল উপাধি তিনি নিয়েছিলেন। ওকে, তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখবে। পাল বংশের প্রতিষ্ঠাতা আমরা কি জানি? গোপাল। তো বিক্রমশিলা বিহার যেটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন, সালটা বলা হচ্ছে অষ্টম থেকে নবম শতাব্দীর মধ্যে, অষ্টম থেকে নবম শতাব্দীর মধ্যে এটা তিনি প্রতিষ্ঠা করেছেন। পশ্চিমবঙ্গে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত হয় কোন সালে? আমাদের পশ্চিমবঙ্গে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত হয় কোন সালে? 1959 সালে, 1992, 1956, 1978 সালে। বলো সঠিক উত্তর এখানে কোনটি হবে? পশ্চিমবঙ্গে। তো ভারতবর্ষে আমরা যদি দেখি, পঞ্চায়েতি রাজ প্রথম চালু হয় 1959 সালে রাজস্থানের নাগর জেলাতে। এটা আমরা প্রত্যেকে জানি। কিন্তু পশ্চিমবঙ্গে যে 1959 সালে হয়েছিল তা কিন্তু নয়, পশ্চিমবঙ্গে হয়েছিল 1978 সালে। 1978 সাল থেকে এই যে পঞ্চায়েতের ত্রিস্তরীয় ব্যবস্থা পশ্চিমবঙ্গে চালু হয়েছিল। আচ্ছা, গ্রাম পঞ্চায়েত, আর কি রয়েছে? পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। এই যে ত্রিস্তরীয় ব্যবস্থা এটি চালু হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে 1978 সাল থেকে। যেটা আবার একটা অ্যাক্ট আছে, দ্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 1973, যেটা গঠিত হয়। একটা হয়েছিল পশ্চিমবঙ্গে 1973 সালে, একটা অ্যাক্ট হয় ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট, যেটা হয় 1973। এই অ্যাক্ট অনুসারে, এই আইন অনুসারে ওয়েস্ট বেঙ্গলে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয় 1978 সালে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। এই পঞ্চায়েতি রাজ নিয়ে অনেক প্রশ্ন হয়। পঞ্চায়েত রাজ সংবিধানে কবে ঢোকানো হয়? পঞ্চায়েতি রাজ কিন্তু সংবিধানে শুরু থেকে ছিল না। আমরা কি জানি? 11তম তফসিল কত? 11তম তফসিল কবে অ্যাড হয়? 11th শিডিউল। 11তম তফসিল এটা কবে অ্যাড হয়? 11th শিডিউল যেটা অ্যাড হয়েছিল 1992 সালে। 73তম অ্যামেন্ডমেন্ট বা সংশোধনীর দ্বারা এটা অ্যাড হয়েছে। পরবর্তী তার আগে যদি আমরা দেখি, আর্টিকেল নাম্বার 40-এ নির্দেশাত্মক নীতিতে পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছিল। আর্টিকেল 40 এখানে পঞ্চায়েত সম্পর্কে বলা হয়েছে। আর্টিকেল নাম্বার 243-তে এখানে আরো ডিটেলসে রয়েছে। ঠিক আছে, 243 ABCD এরকম প্রচুর ধারা উপধারা রয়েছে পঞ্চায়েত সম্পর্কে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে, তাহলে এখানে ভারতে শুরু হয়, ভারতের রাজস্থানে প্রথম শুরু হয়। পশ্চিমবঙ্গের কোন জেলাটির উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের উভয়ের সাথে সীমানা রয়েছে? তাহলে পশ্চিমবঙ্গের এমন একটি জেলা আছে যে জেলার সঙ্গে সীমানা আছে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড রাজ্যের। তাহলে এই জেলাটির নাম কি? পশ্চিম মেদিনীপুর,
ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া। তো পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যের মধ্যে আমরা কি জানি, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম, অসম। তো এই উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের সঙ্গে সীমানা আছে কোন 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 জেলার? উত্তর হবে অপশন বি, ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম জেলায় যারা আছো তারা বলতে পারবে আরো ভালো, তাই তো? ঠিক বলছি কিনা কমেন্ট করে জানাবে যারা ঝাড়গ্রাম থেকে আছো। এই ঝাড়গ্রাম জেলাটি পশ্চিমবঙ্গের উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের সঙ্গে সীমানা আছে। 2026 সালের মধ্যে বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম সোলার ম্যানুফ্যাকচার হবে কোন দেশ? অর্থাৎ সোলার মানে সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন যন্ত্রপাতি থেকে শুরু করে আরো অনেক প্রযুক্তির ব্যাপারে বলা হচ্ছে এটা। 2026, এটা 2025। তো আগামী বছরের মধ্যে একটা টার্গেট আছে, কোন দেশ দ্বিতীয় বৃহত্তম স্থানে হবে? উত্তর হবে ভারত, অপশন বি। এটা একটা টার্গেট রয়েছে ভারতের। বর্তমানে ভারত আছে তৃতীয়। বর্তমানে একেবারে আজগবি তো বলা যায় না, তাই না? বর্তমান ভারতের যে পজিশন আছে সেটা থার্ড পজিশনে। বর্তমানে ভারত রয়েছে থার্ড পজিশনে, তৃতীয় পজিশনে। তৃতীয় থেকে দ্বিতীয় হতে আর 1 বছর লাগবে, এরকম একটা এস্টিমেট করা হয়েছে বা এটা আছে। যাই হোক, পরবর্তী প্রশ্ন, ইকোনমিক ড্রেন থিওরি এর প্রবক্তা কে? ড্রেন থিওরি এর প্রবক্তা কে? দাদাভাই নওরোজি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, জওহরলাল নেহেরু নাকি সুভাষচন্দ্র বোস? সঠিক উত্তর কোনটি হবে? কোশ্চেনটা বোঝা গেছে? প্রশ্নটা পরীক্ষা আসা প্রশ্ন। ইকোনমিক ড্রেন থিওরি এর প্রবক্তা হচ্ছে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান দাদাভাই নওরোজি। ভারতের মহান বৃদ্ধ বলা হয় কাকে? দাদাভাই নওরোজি, যার সম্পর্কে অনেক প্রশ্ন পরীক্ষা আসে, যে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটিকে লিখেছেন? উত্তর হবে দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন। কোন দল থেকে? লিবারেল। ঠিক আছে, লিবারেল পার্টি থেকে তিনি সদস্য হয়েছিলেন ব্রিটিশ পার্লামেন্টের। ওকে, তিনি পেশায় একজন অ্যাডভোকেট ছিলেন, উকিল, যাকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান ইন ইন্ডিয়া বলা হয়। ভারতের প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিলেন দাদাভাই নওরোজি। মাথাপিছু আয় কত? নিচের কোনটি যমজ শহর নয়? তাহলে অনেক কথাগুলো, অনেক প্রশ্ন কিন্তু আমি বলে দিলাম, সবগুলো লেখা হয়নি। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, তোমাদের প্রয়োজনে নোট করবে। নিচের কোনটি যমজ শহর নয়, টুইন সিটি নয়? ভারতবর্ষের এমন অনেক শহর রয়েছে যেটা মানে তুমি দেখে মনে হবে যমজ। যমজ মানে কি হয়? গেটআপটা একই রকম হয়, ঠিক আছে? হতে পারে নদীর এই পার আর এক পার সেম একই রকম যখন হয় তখন টুইন সিটি বলা যেতে পারে। তো এখানে যমজ শহর কোনটি নয় বার করতে হবে। হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, এটা মুসি নদীর তীরে, এদিক ওদিকে, ঠিক আছে? দুর্গাপুর, আসানসোল, কলকাতা, হাওড়া, এগুলোকে বলা হচ্ছে যমজ শহর, টুইন সিটি। দিল্লি, নিউ দিল্লি, এটা কিন্তু টুইন সিটি বা যমজ শহর নয়। বরদৌলি কৃষক বিদ্রোহ কবে সংগঠিত হয়? বরদৌলি কৃষক বিদ্রোহ এটি কবে হয়েছিল? 1929, 22, 19, 28। বরদৌলি সত্যাগ্রহ নামে একটা ঘটনা আছে, আমরা জানি, যেখানে নেতৃত্ব দিয়েছেন সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, ওখান থেকেই সর্দার উপাধি পাচ্ছে বল্লভভাই প্যাটেল। কৃষক বিদ্রোহের মানুষরাই তাকে ওই উপাধি দেয় এবং এই ঘটনা হয়েছিল 1928 সালে। নেতৃত্বর নামটা আমরা প্রত্যেকে জানি, সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে ভারতের আয়রন ম্যান বলা হয়, লৌহ মানব বলা হয়। নিম্নের কোন ধারা বলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করা হয়? সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করা হয় কোন আর্টিকেলে আছে? আর্টিকেল 231, 124, 130, 214। প্রত্যেকে যারা কানেক্ট আছে অ্যান্সার করো। সঠিক উত্তর এখানে হবে অপশন বি, আর্টিকেল 124 রয়েছে।
সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগের কথা। বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে? সঞ্জীব খান্না। তিনি ভারতের 51তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত আছেন বর্তমানে। পৃথিবীতে সবচেয়ে বেশি প্রজাতির জীব বসবাস করে কোথায়? জলমণ্ডলে, বায়ুমণ্ডলে, ভূপৃষ্ঠে নাকি শিলামণ্ডলে? সব থেকে বেশি প্রজাতির জীব বসবাস করে নিম্নের কোথায়? তো সারা পৃথিবী, এখানে পৃথিবীর ভিতরে আমরা যদি দেখি, জল আছে, স্থল রয়েছে, পাহাড় পর্বত অনেক কিছু আছে। তো বেশি প্রজাতি, পৃথিবীতে 3 ভাগ জল ধরা হয়, 1 ভাগ স্থল, মানে ধরা হয় মানে কি পাওয়া গেছে এরকম এক ব্যাপার। 71% বলা হচ্ছে জলভাগ আর 29% স্থলভাগ। তো সেখানে জলভাগ যদি বেশি হয় স্বাভাবিকভাবেই সেটাকে আমরা যদি বায়ুমণ্ডল বা জলমণ্ডল বলি, এখানেই জীব প্রজাতি বেশি বসবাস করে। ঠিক আছে। ভারতে কবে রেলওয়ে বোর্ড গঠিত হয়েছিল? কবে রেলওয়ে বোর্ড গঠিত হয়? 1853, 1905, 1854, 1925। তো ভারতে রেলওয়ে বোর্ড কবে গঠিত হয়, নট রেলওয়ে কবে চালু হয়। ভারতে রেলওয়ে চালু হয়েছিল কবে? রেল ব্যবস্থা চালু হয়েছিল 1853 সালে। মহারাষ্ট্রের বোম্বে থেকে থানের মধ্যে প্রথম রেল চলাচল শুরু হয়। তৎকালীন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসিকে ভারতীয় রেলের জনক বলা হয়, রেল ব্যবস্থার জনক বলা হয়, তার সময় শুরু হয়। কিন্তু রেলওয়ে বোর্ড গঠিত হচ্ছে 1905 সালে লর্ড কার্জনের সময়। লর্ড কার্জনের সময় ভারতের রেল ব্যবস্থা চালু হয় 1853 সালে। মহারাষ্ট্রের বোম্বে টু থানে, বোম্বে থেকে থানেতে এই রেল চলাচল শুরু হয়। এটা একটা প্রশ্ন পরীক্ষা আসে 1853 সালে। আচ্ছা, পশ্চিমবঙ্গে রেল চালু হয় হাওড়া টু হুগলি, হাওড়া থেকে হুগলি রেল চলাচল শুরু হয় ঠিক পরের বছর 1854 সালে। বৈদ্যুতিক রেল ব্যবস্থা চালু হয় 1925 সালে বোম্বে ভেটি থেকে কুরলা। তাহলে বৈদ্যুতিক রেল চালু হয় 1925 সালে, এটাও মনে রাখতে হবে। বৈদ্যুতিক রেল চালু হয় 1925 সালে। আচ্ছা, এ নেশন ইন মেকিং গ্রন্থটির রচয়িতা কে? কোশ্চেনটি কিন্তু পরীক্ষায় খুবই আসে, সেন্ট্রালের পরীক্ষা বলো বা রাজ্যের, সব পরীক্ষায় প্রশ্নটি বহুবার এসেছে এবং আসতে পারে। উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা S.N. ব্যানার্জি। অনেকভাবে অ্যান্সারগুলো থাকতে পারে, শর্টকাটে থাকে, অনেক সময় S.N. ব্যানার্জি থাকে। তাহলে S.N. ব্যানার্জি মানে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে। অসহযোগ আন্দোলন কোন সালে শুরু হয়? বলো, অসহযোগ আন্দোলন কবে শুরু হয়েছিল? 1820, 1930, 1919, 1920। নন কোঅপারেশন মুভমেন্ট, অসহযোগিতা করা, সমস্ত বিষয়ে ব্রিটিশদের অসহযোগিতা করা। যারা সরকারি কাজও করছিল ব্রিটিশ সরকারের আওতায়, ভারতীয়দের সেই সময় এরকম নির্দেশ চলে আসে যে সব কাজে অসহযোগিতা করবে ব্রিটিশদের। ঠিক আছে। তো এটাই মূলত অসহযোগ আন্দোলনের উদ্দেশ্য ছিল। এই আন্দোলন শুরু হয় 1920 সালে এবং গান্ধীজির একটা গণ আন্দোলনের সূচনা হয়। যদি বলা হয় কোন আন্দোলনের দ্বারা, গান্ধীজি একটা ভারতের আন্দোলনে চলে আসছে এই 1920 সালের অসহযোগ আন্দোলনের দ্বারা। ঠিক আছে। তার আগে বিহারের চম্পারণ সত্যাগ্রহ দিয়ে তার হাতে খড়ি বা আন্দোলনের সূত্রপাত, তারপর খেদা আহমেদাবাদ মিল সত্যাগ্রহ। এই সত্যাগ্রহের পরবর্তীতে একটা মানে মানুষের মধ্যে বা জন আন্দোলন, গণ আন্দোলন যদি বলা হয়, গান্ধীজির সূচনা হয়েছিল এই অসহযোগ আন্দোলনের দ্বারাই। এই অসহযোগ আন্দোলন, যেটি আমরা জানি 1922 সালে চৌরি চৌরা হত্যাকাণ্ডের ভিত্তিতে গান্ধীজি প্রত্যাহার করে। ঠিক আছে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, জয়তাপুর একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, বলতে হবে এটি কোন রাজ্যে অবস্থিত? জয়তাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নিম্নের কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ নাকি কর্ণাটক? জয়তাপুর পারমাণবিক কেন্দ্র এটি কোথায় আছে? দ্রুত অ্যান্সার করো। উত্তর হবে মহারাষ্ট্র। অপশন বি যারা করেছে উত্তর সঠিক হয়েছে। মহারাষ্ট্রের একটা জেলা আছে, সেই জেলাটার নাম হচ্ছে রত্নাগিরি। এই রত্নাগিরি জেলাতে, রত্নাগিরি ডিস্ট্রিক্টে এই জয়তাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। মিরাট ষড়যন্ত্র মামলা যেটি হয়েছিল কবে?
29, তাই তো? শুরু হয়। কতজনকে অভিযুক্ত করা হয়েছিল? বলো, মিরাট ষড়যন্ত্র মামলায় কতজনকে অভিযুক্ত করা হয়েছিল? মিরাট ষড়যন্ত্র মামলা এখানে মূলত যে কমিউনিস্ট বাদী যারা ছিল সেই সময় তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং অভিযুক্ত করা হয়েছিল 33 জনকে। এর পরবর্তী রায় যখন আসে, আহ, তোমার কমিউনিস্ট পার্টিকে বেআইনি ঘোষণা করে ইংরেজরা। আচ্ছা, তো এটা 1929 সালে এই মামলাটি হয়েছিল। শিবাজির গুরু কে ছিলেন? মারাঠা বীর শিবাজি, তার গুরু কে ছিলেন? এখানে গুরু বলতে রাজনৈতিক বিষয়টা নয়, গুরু বলতে সেখানে তার ধর্মীয়, ঠিক আছে, ধর্মীয় গুরু ধরা যেতে পারে বা সামাজিক ওই সেন্সে। তুকারাম, রামদাস, সমরু, ঈশা খা। সঠিক উত্তর হবে অপশন বি, রামদাস, তিনি ছিলেন তার গুরু। আচ্ছা, আমাদের বর্তমান TWS একাডেমি অ্যাপে দেখবে এই সমস্ত ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে। এর পাশাপাশি আরো বহু ব্যাচ রয়েছে, যেটা প্রয়োজন আছে তোমরা অবশ্যই জয়েন করতে পারো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 21। উত্তর ভারতে গ্রীষ্মকালে এক ধরনের উত্তপ্ত শুষ্ক বায়ু প্রবাহিত হয়, তাকে কি বলা হয়? পাম্পেরো, লু, চিনুক, ফন। কোশ্চেনটি রেলে আসা প্রশ্ন, রেলের এনটিপিসিতে এসেছিল, ঠিক আছে? তো 2025 সাল কিন্তু প্রচুর পরীক্ষা হবে। এনটিপিসি গ্রুপ ডি, যেমন সেন্ট্রালে পরীক্ষা আছে, এসএসসি, জিডি, এমটিএস, সিএইচএসএল, সিজিএল, পাশাপাশি রাজ্য সরকারেও পিএসসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ বা আরও অনেক ধরনের ক্রিয়েট পোস্ট আছে, প্রাইমারি, এনএম, জিএনএম, পাশাপাশি তোমার যারা স্কুল সার্ভিসে করে সেখানেও কিছু বিজ্ঞপ্তি আসছে, পিএসসির কিছু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, শর্ট নোটিশ এসছে, তো সেগুলো মাথায় রাখো। উত্তর হবে অপশন বি, লু, যেটি গ্রীষ্মকালে উত্তর ভারতে প্রবাহিত হয়। আচ্ছা, হাইড্রোজেন গ্যাস কে আবিষ্কার করেন? তো প্রত্যেকে এই বছরটাকে কিন্তু মানে মনে করতে হবে এই বছরই চাকরি পেয়ে যেতে হবে, ঠিক আছে? তো সেইভাবে পড়াশোনা করতে হবে। যা এতদিন হয়েছে হয়েছে, তোমার বয়স যা হয়েছে হয়েছে, ওসব ভাবলে হবে না। তো বর্তমানে তুমি কতটা রেডি, ধরো এই যে সেট করাচ্ছি জিকে পার্টে, তুমি কতটা রেডি বুঝতে পারবে। ধরো 25টা কোশ্চেন আছে, তুমি পেয়েছো 15 কি 20, এখানেই তুমি বুঝতে পারবে। এই যে কোশ্চেন স্ট্যান্ডার্ড রয়েছে, মোটামুটি বেশ ভালো স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে। তো সেই স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডের কিন্তু আমরা যদি দেখি রাজ্যের কিন্তু বা সেন্ট্রালের এই ধরনের কোশ্চেন প্রচুর এসছে, বা এগুলো আসা প্রশ্ন পরীক্ষায়। হাইড্রোজেন গ্যাস কি আবিষ্কার করে? একটা সেট করলে তুমি বুঝতে পারবে। তুমি পরপর 4 দিন করো, 100টা কোশ্চেনের জিকে কত পাচ্ছ তুমি কাউন্ট করো, একদিনেই বুঝে যাবে না। আজকে সেট হয়তো তোমার অনেক কমন পেয়েছো, হতে পারে বেশি এসছে নাম্বার, কালকে সেট কমন পাবে না, কম হতে পারে। তাহলে তুমি 100টা প্রশ্ন কাউন্ট করো, জিকে আমার ক্লাসই করো, অন্যান্য স্যারের ক্লাসে অন্যভাবে কাউন্ট করো, তাহলে জিকেতে কত আসছে। ম্যাথ ক্লাস করো, কত পার্সেন্ট নাম্বার আসছে, বর্তমান তোমার লেভেলটা তুমি বুঝতে পারবে। তাহলে আর কোথায় কোথায় ঘাটতি, কোন জায়গাটাকে আর একটু আপ করতে হবে, ঠিক আছে, সেটা তুমি নিজেই বুঝতে পারছো। হাইড্রোজেন গ্যাস আবিষ্কার করে রবার্ট বয়েল। এখানে হাইড্রোজেন গ্যাস আবিষ্কার করে তুমি গুগল সার্চ করো, আর একটা নাম তুমি পাবে, সেটা হচ্ছে হেনরিক ক্যাভেন্ডিশ। তো মূলত রবার্ট বয়েলকে ধরা হয়, তিনি 1671 সালে ধারণাটা দিয়েছেন হাইড্রোজেন গ্যাস সম্পর্কে, বলেছেন। পরবর্তীতে আরো অথেন্টিক ভাবে হেনরি ক্যাভেন্ডিশ, যেটা 1766 বহু পরে দেখতে পাচ্ছ আবিষ্কার করে। যাই হোক, তাহলে আমরা এখানে উত্তর করছি রবার্ট বয়েল। যদি রবার্ট বয়েল অপশনে না থাকে, হেনরি ক্যাভেন্ডিশ থাকে, তখন তোমাকে হেনরি ক্যাভেন্ডিশ করতে হবে। কোনটি জীবের বৃদ্ধির প্রথম দশা? কোষ পরিস্ফুটন, কোষের বিভেদন, কোষ দীর্ঘীকরণ, কোষ বিভাজন। বলো সঠিক উত্তর এখানে কি হবে? উত্তর হয়ে যাবে কোষ বিভাজন। কোষ বিভাজনের মাধ্যমে জীবের বৃদ্ধিটা ঘটে মূলত। ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা?
সঠিক উত্তর কি হবে? ইন্ডিয়া উইন্স ফ্রিডম। বইটি কার লেখা? মৌলানা আবুল কালাম আজাদ, রশিদ আলী, চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায়, সুভাষচন্দ্র বোস। উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী তথা সর্বকনিষ্ঠ কংগ্রেস প্রেসিডেন্ট ছিলেন তিনি। আচ্ছা, পার্ট 3-তে কোন বিষয়ে বলা হয়েছে? এটা হোমওয়ার্ক ছিল আগের দিনের। উত্তর হবে মৌলিক অধিকার। অপশন সি। নিম্নের কারা বা কোন সংস্থা ব্যাস সম্মান প্রদান করে? এটা আজকের ক্লাসের তোমাদের হোমওয়ার্ক থাকলো। সেশনটা এখানে এন্ড হচ্ছে। তো প্রত্যেককে আমি আবারও একবার বলছি, ধরো প্রত্যেকটা ক্লাস ফ্রি ক্লাস ইউটিউবে হচ্ছে, পেড ক্লাস তো আছে, সেটা আলাদা কথা। তো এই যে তুমি করছো, চাকরি পরীক্ষা দিতে গেলে তোমাকে জিকে, ম্যাথমেটিক্স, রিজনিং, ইংলিশ 4টে পার্ট কভার করতে হয় মূলত। ঠিক আছে, বিভিন্ন পরীক্ষা বিভিন্ন স্টেপ রয়েছে, তো সেগুলো আমি পরে আসছি। মূলত বেসিক্যালি একটা তো পরীক্ষা দিতেই হবে, প্রিলিমস, সেখানে এগুলো আছে এবং এটা তোমাকে পাস করতে হবে। তো প্রত্যেকটা পার্টে তোমার কতটা দক্ষতা এসছে সেটা তুমি কাউন্ট করো বছরের শুরুতে, এবং সেখানে তোমার যে দুর্বলতা জায়গাগুলো সেগুলো দ্রুত তুমি সবল জায়গায়, মানে তোমাকে স্ট্রং জোনে নিয়ে আসতে হবে, উইক জোনটাকে স্ট্রং জোনে কনভার্ট করতে হবে। সেই পরিমাণ মেহনত, সেই পরিমাণ পরিশ্রম করতে হবে, করতে পারলে হবে। ঠিক আছে, তাহলে আমরা আজকের সেশন এখানে এন্ড করলাম। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ক্লাসগুলো করতে থাকো। আমার ক্লাস, যার ক্লাস করো একটা খাতা করো, প্রথমে বলেছি যে প্রত্যেকটা ক্লাসে স্কোরটা কত আসলো একটু দেখে নাও, তাহলে তুমি বুঝতে পারবে। কারণ সুযোগ বারবার আসবে না, সুযোগ বারবার আসবে না, তুমি এক সুযোগ বারবার পাবে না, তুমি নিজে বুঝতে পারছো। এটাই মনে করতে হবে লাস্ট চান্স তোমার। তোমার বয়স 20 হোক, 22 হোক, 30 হোক, 35 হোক, এটাই লাস্ট চান্স ভাবতে হবে যে আমার বয়স এখন 20, স্যার এখনো সময় আছে। না, 5 বছর পরে বা 3 বছর পরে তোমার কি সিচুয়েশন হবে তুমি জানো না। ঠিক আছে, এটা মাথায় রাখো। ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সেশনটা এখানে এন্ড করলাম। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। ওকে, টাটা, বাই।